যেকোনো ধরনের বাটা বা ভর্তা খেতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই চেষ্টা করি এগুলো বাড়িতে বানানোর। আর বানালে আপনাদের সাথেও রেসিপিগুলো শেয়ার করি। তো সেদিন বাজারে ভালো পালং শাক পেয়ে বেশ অনেকটা পালং শাক কিনে এনেছিলাম। সেখান থেকে কিছুটা নিয়ে মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর বাকি যেটুকু ছিল সেটা দিয়ে ভাবলাম যেহেতু অনেকটা পালং শাক আছে তাই পালং শাক বাটা করা যাক। তো এখানে মোটামুটি 400 গ্রাম মতো পালং শাক রয়েছে। শাকের শুধু পাতাগুলোই নিয়েছি আমি, ডাঁটিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত গরম জলে এগুলোকে জাস্ট 2 মিনিটের জন্য রেখে তারপর এগুলোকে তুলে মানে গরম জল থেকে তুলে একদম বরফ ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। এতে পালং শাকের সবুজ রংটা কিন্তু একই রকম থাকবে। এখন বাজারে তো মোটামুটি সারা বছরই সব শাকসবজি পাওয়া যায়। তো আপনারাও পালং শাক পেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যাই হোক, এবার এই ঠান্ডা জল থেকে তুলে জল চেপে নিয়ে এই পালং শাকের পাতাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। যেকোনো বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তারপর এর মধ্যে দিয়েছি এক মুঠো মতো ধনেপাতা এবং এই সমস্ত উপকরণ একসাথে আমাদের মিহি করে বেটে নিতে হবে। বাটতে অসুবিধা হওয়ার কথা না, তাও যদি অসুবিধা হয় অল্প একটু জল অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট ১ চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমি হাই ফ্লেমে রেখেই ভাজবো। আর যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের রয়েছে, তাই এগুলো মোটামুটি ১.৫ থেকে ২ মিনিট লাগবে ভাজা হতে। দেখুন চিংড়ি মাছ থেকে যেটুকু জল বেরিয়েছিল, জলটা শুকিয়ে গেছে যেহেতু আমি হাই ফ্লেমে রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু ভালোমতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। ওই একই ফ্রাইং প্যানে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিতে হবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন মতো কালো জিরে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা থেতো করা রসুন। মোটামুটি ১০-১২ কোয়া মতো রসুন নিয়ে সেটাকে হামানদিস্তাতে থেতো করে এখানে আমি ব্যবহার করেছি। আর থেতো করার পর এটা মোটামুটি ২ চামচ মতো ছিল। রসুনের কালারটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পালং শাক বাটাটা দিয়ে দেব। আচ্ছা, আজকের পর্বে কিন্তু ২ টো রেসিপি থাকছে। কারণ এই যে চিংড়ি মাছটা আমি এখানে ব্যবহার করেছি, এটা অনেকটাই ছিল পরিমাণে। তো সবটা আমি এই পালং শাক বাটাতে দিইনি। কিছুটা চিংড়ি রেখে দিয়েছিলাম, তার জন্য আরো একটা রান্না করেছিলাম পরে। আচ্ছা, পালং শাক বাটাটা দেওয়ার পর এটাকে একটু ভেজে নিয়ে তারপর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এতে এড করলাম যাতে জারে লেগে থাকা এক্সট্রা পালং শাক বাটাটা নষ্ট না হয়। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। আর এটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদটা চাইলে নাও দিতে পারেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটাকে। যখন দেখবেন পালং শাক বাটার এই মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে জাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও অ্যাড করতে পারেন। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। পুরোটা দিলে আমার মনে হচ্ছিল শাকের থেকে চিংড়ি বেশি হয়ে যাবে, সেই কারণে পুরোটা না দিয়ে কিছুটা চিংড়ি রেখে দিয়েছি। তো যতটা প্রয়োজন চিংড়ি এখানে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার খুব ভালো করে আরেকটু মিশিয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পাতিলেবুর রস। খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ টিস্পুন মতো দিলেই হবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এই পালং শাক বাটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না ভাত খাওয়ার জন্য। সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যেদিন এটা বানাবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি বানাবেন। কারণ সবাই একটু বেশি বেশিই ভাত খাবে। ব্যাস আমাদের পালং শাক বাটা রেডি। নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। তবে নামানোর আগে একবার চেক করে নেবেন নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই পালং শাক বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এটা যদি মাঝে মাঝেই বাড়িতে বানান সেটাও কিন্তু অবশ্যই আমায় লিখে জানাবেন কমেন্টে। যাই হোক, পালং শাক বাটা তো এখানে একেবারে রেডি। এবার চলে যাই পরের প্রিপারেশনটায়। ফ্রিজে দেখলাম অল্প কিছুটা ঢ্যাঁড়স রয়েছে। তো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি প্রথমে। তারপর ফ্রাইং প্যানে আরো কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য। চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে। আর তারপর দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটোর পরিমাণটা এই রান্নায় একটু বেশি রাখতে হবে।
কারণ ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজ টমেটোটাও এই রান্নায় কিন্তু সবজির কাজ করবে। তো পেঁয়াজ টমেটোটা ভাজতে ভাজতেই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং লঙ্কার গুঁড়ো দিলাম, আর সাথে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা ভাজতে ভাজতে দেখবেন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। তো এইরকম সময় এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছের পিসগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ গুঁড়ো কিছুই দিইনি। তো ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট ৫ রান্না হতে দেব। এই সেম রেসিপিটা আপনারা কিন্তু চিংড়ি মাছের পরিবর্তে ডিম ব্যবহার করেও তৈরি করতে পারেন। সেটা খেতেও খুব ভালো লাগে এবং সেটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। এতে যেহেতু চিংড়ি মাছ আছে তাই এটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, কারণ রুটি দিয়ে অন্তত মাছটা আমাদের বাড়িতে কেউ খায় না। তবে আপনারা যদি খান তাহলে অবশ্যই রুটি দিয়েও খেতে পারেন। ব্যাস, আমাদের ঢ্যাঁড়স চিংড়ি ভাজা এখানে একেবারে রেডি। তো এবার নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এই রান্নায় কিন্তু মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজের পরিমাণ একটু বেশি আছে, সেটাতেই কিন্তু বেশ খানিকটা মিষ্টত্ব আসবে। আর আজকের পর্বের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিতে হবে। মানে এটা আমার আবদার আরকি, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।